আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের বিধিনিষেধ। ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকবে 14 জুন পর্যন্ত। করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় সীমান্তের 7 জেলায় কঠোর লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি, সাংবিধানিক সংকটের আশঙ্কা সিএসির। নারী পাচার ও কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে বড় ভূমিকা ইন্টারনেটের অপব্যবহার, নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসন কায়েমের অভিযোগ বিএনপির, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 6 জুন পর্যন্ত বাড়ানো হলো চলমান বিধিনিষেধ বা লকডাউন। করোনার সংক্রমণ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সংক্রমণের হার 5% না আসা পর্যন্ত বিধিনিষেধ প্রত্যাহার ঝুঁকিপূর্ণ হবে বলেও মনে করেন তিনি। একই সঙ্গে 14 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ভারতের সাথে সীমান্ত বন্ধের মেয়াদ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 5 এপ্রিল থেকে সপ্তাহে সপ্তাহে বাড়ানো হচ্ছে লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ। তবে সময়ের সাথে বদলেছে শর্ত, শিথিল হয়েছে বিধিনিষেধ। এখন মোটা দাগে সরকারি অফিস আদালত, স্কুল কলেজ ছাড়া প্রায় সব কিছুই চলছে শর্ত সাপেক্ষে। এ অবস্থায় আরও 1 সপ্তাহ বাড়ানো হলো এমন বিধিনিষেধ। দেশে যে আপনার করোনা সংক্রমণ পরিস্থিতি সমস্ত বিবেচনা করেই কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের পরামর্শ, বিশেষ করে আমাদের জাতীয় টেকনিক্যাল কমিটি এ বিষয়ে যেটি আছে তাদের পরামর্শক্রমে যেভাবে আমরা গত 24 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে প্রজ্ঞাপনটি দিয়েছিলাম তার আলোকেই আরও 1 সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে। গত বছর 66 দিন পর সাধারণ ছুটি তুলে নেওয়া হয়। এবার ঠিক কতদিন চলবে সে বিষয়ে স্পষ্ট না করলেও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইঙ্গিত দেন, করোনার সংক্রমণ 5% ঘরে না আসা পর্যন্ত লকডাউন চলতে পারে। এটা একটা বড় রকম আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই যে আমাদের চাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে করে আমরা কাজকর্মগুলো করতে পারি যেটুকু সম্ভব। আর স্কুল কলেজ আমরা বন্ধ রেখেছি, অফিস আদালত বন্ধ রেখেছি। তো তাতে করে কিন্তু মানুষের চলাফেরার সেই প্রয়োজনীয়তা বা সেই বাধ্যবাধকতাটা নাই। তো সে বিষয়টি আমরা চাচ্ছি যে 5%-এর যে কথাটা, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে রিকগনিশন যে 5% থাকলে সেটাকে বলা যায় যে সেটা অত্যন্ত বেশি নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং তখন স্বাভাবিক কাজকর্ম করা যেতে পারে। ভারতে করোনা পরিস্থিতির কারণে 14 জুন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে উড়োজাহাজ চলাচল। সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে সেখানে এইভাবে অবস্থানটা যেটা আছে যেভাবে, সেটি কিন্তু আরও 2 সপ্তাহ চলমান থাকবে। ভারতীয় যে বিষয়টি সেটি আমাদের এখানেও আশঙ্কা থেকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সেটা আমরা করছি। সীমান্তবর্তী 5 জেলায় বিশেষ লকডাউনের সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সীমান্তবর্তী এলাকাগুলোর উপরে আমরা বিশেষ নজর রেখেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় সীমান্তের 7 জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলাগুলো হলো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া এবং খুলনা। এদিকে করোনা ভাইরাসে দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার উঠেছে 10% উপরে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সরকারি বিধিনিষেধ ও লকডাউনের কারণে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ। তবে ভারত সীমান্তের কিছু জেলায় হঠাৎ বেড়েছে এ সংক্রমণ। ভারতীয় ভেরিয়েন্ট যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সীমান্তবর্তী 7 জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী 7টি জেলায় লকডাউন সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের জন্য সুপারিশ করেছে। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন এই কয়েকটি জেলাতে
বর্তমানে সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। তবু অবৈধ উপায়ে মানুষের ভারতে যাওয়া আসার কারণে বেড়েছে সংক্রমণ। সীমান্তবর্তী এলাকাগুলোতে আপনারা জানেন যে সব জায়গায় বর্ডার আছে। এখানে আমাদের যারা পাসপোর্ট নিয়ে আসেন তাদেরকে খুব ভালো মতো স্ক্রিনিং করা হচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে কোয়ারেন্টাইন এবং প্রয়োজনীয় যদি রোগী থেকে থাকে তার জন্য আইসোলেশনের ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে করা হয়েছে। কিন্তু সীমান্তবর্তী এসব স্থানগুলোতে বৈধ ছাড়াও অবৈধভাবে অনেক ধরনের লোকজন আমাদের এখানে আসে। এদিকে দেশে করোনা আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় 34 জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে 12 জন, ঢাকা বিভাগের 8 জন। 14,277টি নমুনা পরীক্ষায় 1,444 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.11%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দিনে দিনেই খারাপ হচ্ছে রাজধানীর বাইরের করোনা পরিস্থিতি। বিশেষ করে সীমান্ত জেলাগুলোতে বাড়ছে সংক্রমণ। এর মধ্যে রাজশাহীতে হঠাৎ করেই বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। সীমান্ত জেলার রাজশাহীতে করোনায় সবশেষ 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা আতঙ্কজনক। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই ভাইরাসে একদিনে মারা গেছে 12 জন। তাদের মধ্যে 8 জন ছিলেন করোনা পজিটিভ, বাকি 4 জনের উপসর্গ ছিল। এদিকে চট্টগ্রামের সবশেষ একদিনে মারা গেছে 5 জন। 737 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 82 জনের। এছাড়া এই ভাইরাসে নওগাঁয় 2 জন এবং নাটোর ও যশোরে 2 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে 8 দিনের কঠোর বিধিনিষেধ। বন্ধ করে দেয়া হয়েছে দোকানপাট, শপিং মল এবং যান চলাচল। যদিও চালু থাকছে মোংলা বন্দরে পণ্য খালাস কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জে চলছে 6ষ্ঠ দিনের মতো লকডাউন। তবে করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি নেই। জেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সবশেষ 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 107 জনই করোনা পজিটিভ। সংক্রমণ হার প্রায় 57%। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নাটোরে দ্বিতীয় দিনের মতো প্রশাসনের কঠোর তৎপরতা রয়েছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। তবে শনাক্ত বিবেচনায় কয়েকদিনের তুলনায় শনিবার আক্রান্তের হার কিছুটা কমে 25% নেমে এসেছে। এদিন 81 জনের নমুনা পরীক্ষা করে 23 জনের শরীরে করোনা ধরা পড়ে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকার কাজ আলাদা সংস্থার কাছে থাকলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার বিষয়ে কমিশনের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। এদিকে এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন ইসি কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার খবরে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকাল থেকে তারা জড়ো হতে থাকেন প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা সিইসির কাছে বক্তব্য তুলে ধরেন। যদি জাতীয় পরিচয়পত্রে অন্য ডিপার্টমেন্ট থেকে কোনো সংশোধন হয় পরবর্তীতে এবং ভোটার তালিকায় ওই সংশোধন না হয়, তাহলে হয়তো ভোট দিতে যেয়ে অনেকে বিব্রত অবস্থায় পড়বে। পরে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাও একই মত দেন। বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এনআইডির কাজ নির্বাচন কমিশনের বাইরে থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। ভোটার তালিকাটা সাথে এনআইডি চলে আসছে বাই প্রোডাক্ট হিসেবে এদেশে, কারণ অন্য কোনো ডিপার্টমেন্ট ভোটার তালিকা এনআইডি করেনি। ভোটার তালিকা যখন তৈরি করতে যাবো সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে। তাহলে কীভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা সাবঅর্ডিনেশন অথবা সুপেরিয়রিটি এসে যায়, যেটা সংবিধান করে না, গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 24 মে জারি করা চিঠিতে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে ন্যস্ত করার কথা বলা হয়। এতে একই বিষয়ে 2018 সালের আগস্টে আরেকটি পরিপত্র জারির কথা উল্লেখ করা হয়। যদিও 2.5 বছরের মধ্যে এনআইডির কাজ ইসি থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি সিইসির। আমাদের কানে আসলে যে তারা নিয়ে যেতে চায়, এটা ট্রান্সফার হতে চাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাচ্ছে এবং চিঠিপত্র পেপারটা ওরা আসছিল, কিন্তু অফিসিয়ালি আমাদের সাথে
ওইরকম কোনো আলোচনা হয়নি বা আমাদেরও চিঠি আদান প্রদান হয়নি। আমাদের কাছে কিছু জানতে চাইনি, আমরা কিছু তাদেরকে জানাইনি ফর্মালি। এটা জটিল কাজ, সেটা এটা একবারে চিঠি দিলেই সাথে সাথে ট্রান্সফার করা যায় না, সম্ভব না। এর সাথে ইনফ্রাস্ট্রাকচার জড়িত আছে, জনবল জড়িত আছে, অনেক কিছু জড়িত আছে। ভালো থাকো সবাই। সিইসি জানান এ বিষয়ে লিখিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরা হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে 3টি প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার পাশাপাশি টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক লক্ষ্য অর্জনের প্রচেষ্টা জোরদার করতে সিউলে অনুষ্ঠিত P4G সামিটে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, 2030 সালের মধ্যে পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সামিট থেকে যেই গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে তা ব্যাপক হারে প্রচারণার প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় P4Gর সদস্য হিসেবে বাংলাদেশ কম কার্বন নিঃসরণের পথে এগিয়ে চলেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। Achieving green growth and global goals 2030, in addition to whole of society approach, a whole of world attitude is needed. We, the participating leaders in the P4G summit, need to work more closely towards a greener future for our next generation. 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত 7 আসামির জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সাথে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। 20 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমির উদ্দিন। আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে দণ্ডপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সত্তার সহ 7 আসামির জামিন 30 মে পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত। ইন্টারনেট দুনিয়ার অনেক ভালো দিক থাকলেও কিছু তরুণ তরুণী বেছে নিচ্ছেন খারাপ দিকগুলো। নারী পাচার গ্রুপ, কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে বড় ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাব এবং নজরদারি না থাকায় তারা সহজেই অপরাধে জড়িয়ে পড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসেন তপুর রিপোর্ট। স্মার্টফোন মানেই পুরো দুনিয়া হাতের মুঠোয়। কোনো বিধিনিষেধ না থাকায় যে কেউ টিকটক লাইকির মতো অ্যাপস ব্যবহার করে অল্প সময়ে বনে যেতে পারেন সেলিব্রিটি। ইন্টারনেট জগতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেকেই আবার জড়িয়ে পড়েন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। বর্তমানে ঢাকা শহরে প্রায় 50টির অধিক কিন্তু এরকম গ্যাং গ্রুপ আছে যারা নিজেদের মধ্যে পরিচালিত হয় এবং এক গ্রুপ আর এক গ্রুপের সাথে কিন্তু কনফ্লিক্ট, মারামারি, কাটাকাটি, আধিপত্য স্থাপন নিয়ে যে কারা আসলে সেরা। যে ক্রাইম করছে তার কোনো গার্ডিয়ানশিপ নেই, কেউ তাকে মনিটর করছে না, সে কি করছে এটা কেউ দেখভাল করছে না, তখন সে উদ্বুদ্ধ হয়। অনলাইন প্রতারকদের ফাঁদে পড়ে এরই মধ্যে অনেক তরুণী ও নারী ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। সামাজিক অবক্ষয়ের কারণে অল্প বয়সের কিশোর কিশোরীরা এই ধরনের অপরাধে বেশি জড়িয়ে পড়েন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনোসামাজিক বিকাশ, তাদের আবেগের বিকাশ এবং নৈতিকতার বিকাশ বা মরাল ডেভেলপমেন্ট, সেই জায়গাটিতে কিন্তু আমরা খুব কম গুরুত্ব দেই এবং সেই কম গুরুত্ব দেওয়ার কারণে তাদের নৈতিকতার বিকাশগুলো বাধাগ্রস্ত হচ্ছে। টিকটকের মধ্যে একটা ফলস হিরোইজমের প্রবণতা আছে যে সে টিকটক করবে, তার অনেক ফ্যান ফলোয়ার হবে, সেখান থেকে কিছু ইনকাম হবে এবং যারা এই টিকটক করে অলরেডি একটা পর্যায়ে চলে গেছে, ফেমাস হয়ে গেছে, তারা কিন্তু তাদের এই যে যেই আধিপত্যটা বা তার যে একটা ফ্যান ফলোয়ার, সেই জায়গাটাতে তারা কিন্তু এটাকে মিসইউজ করছে। দুরন্ত বয়সী কিশোর কিশোরীদের পরিবারের পক্ষ থেকে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। একই সাথে তারা কি করছেন, কোথায় যাচ্ছেন, কাদের সাথে মিশছেন, সব বিষয়ে খেয়াল রাখতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। খালেদা জিয়ার ইস্যুতে সরকার যতটা উদারতা দেখাচ্ছে, বিএনপি এটা নিয়ে তার চেয়ে বেশি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক ইতিহাস প্রতিহিংসা আর অসহিষ্ণুতার। বিএনপি গণতন্ত্রের ধারা রুদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপির অভিজ্ঞ এবং সিনিয়র নেতারা এখন সাইড লাইনে বিদেশ থেকে আসা বার্তার উপর নির্ভর করে চলছে তাদের রাজনীতি। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি এখনো অপরাজনীতি করে চলছে, মিথ্যাচার করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, জিয়া আমলে খুনিদের বিচার বন্ধে ইন্ডেমনিটি আইন পাশ করা হয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়া পরিবারের সবচেয়ে বেশি সুবিধা হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে আলোচনায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তা নয়, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের দেশে বিদেশে পুনর্বাসিত করেছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জিয়াউর রহমান এবং তার পরিবার। জিয়াউর রহমান 1981 সালের 30শে মে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই সেনাবাহিনীরই হাতে, যেই সেনাবাহিনীকে ব্যবহার করে তিনি ক্ষমতা দখল করেছিলেন। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব একথা বলেন। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের সূচনাকালে বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকায় ইতিহাসে স্থান করে নেন সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান। পরে ঘটনা প্রবাহে রাষ্ট্র ক্ষমতায় আসার পর 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। মৃত্যুর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রেখে যান অসংখ্য অনুসারী। দিনটি স্মরণে সিনিয়র নেতাদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জিয়াউর রহমানের নানা অবদানের কথা তুলে ধরেন। তিনি সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন, নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করবার কাজ শুরু করেছে। এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করছে সরকার। জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে এবং তারা আশাবাদী হয়ে উঠেছেন যে এই জ্বর হয়তোবা আর আসবে না, কারণ তারা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। আমাদের দুঃখ হয় যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন, তার চিকিৎসার জন্য আজকে কোনো সুযোগ দেওয়া হয় না। পরে ধানমন্ডি, বাড্ডা, গাবতলী সহ রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার, খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা। স্থানীয় নেতাদের উদ্যোগে ঢাকার 80টির মতো স্থানে 3 দিন ব্যাপী দরিদ্রদের মাঝে সহায়তা তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনও নানা কর্মসূচি পালন করছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিদেশগামী শ্রম অভিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন। অন্যদিকে শ্রম অভিবাসী বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনশক্তি প্রেরণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও বেশি সক্ষম করে গড়ে তুলতে হবে। মমিনুর রিপন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $45 বিলিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিবাসী কর্মীরা। অথচ কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়রানি ও ভোগান্তির মধ্যে পড়ছেন তারা। করোনার অতিমারির পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব মালয়েশিয়া সহ ট্র্যাডিশনাল শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান অভিবাসী বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। লেবার রিসিভিং কান্ট্রিগুলো থেকে কিন্তু করোনার ভ্যাকসিন প্রদান করবার জন্য জোর আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। কর্মীদেরকে বিদেশ পাঠানোর পূর্বে যাতে অতি দ্রুত তাদেরকে করোনার ভ্যাকসিন প্রদান করা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য যদি সরকারের কোনো বিশেষ বাজেট বরাদ্দ রাখতে হয় তাহলে সেই বাজেট বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি। তাদের যে টিকিটের ভাড়া সেটা নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের যে লেবার ফেয়ারটা সেই লেবার ফেয়ারটা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সাথে যাতে স্বল্প মূল্যে তারা পাসপোর্ট পেতে
পেতে পারে, যে লেবার পাসপোর্ট যদিও বলা হয়, সে পাসপোর্ট যাতে পেতে পারে সেটি সরকারকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই অভিবাসী বিশ্লেষকের প্রত্যাশার প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, মালয়েশিয়া সহ অন্যান্য ট্র্যাডিশনাল শ্রমবাজার পুনরায় চালু করার পাশাপাশি নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। যারা যাবেন তাদেরকে টিকা বাধ্যতামূলক করা হচ্ছে এবং টিকা না দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত, বিশেষ করে হোটেল কোয়ারেন্টাইন, এগুলো করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অগ্রাধিকার দিতে যে টিকা দেওয়া যায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমরা আশা করি এটা দিতে পারবো। এদিকে অভিবাসী কর্মী উন্নয়নে আসন্ন বাজেটে বরাদ্দ আসবে বলে মনে করেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি। রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, সেই রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য তাদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য বিশেষ অঞ্চলে জমি বরাদ্দ করে তাদেরকে সরকারের এই বাজেটে প্রয়োজনীয় থোক বরাদ্দ রেখে তাদেরকে ট্রেনিং ইনস্টিটিউট করবার জন্য অর্থ সহযোগিতা করতে পারে। মূল দায়িত্বটা সরকারের অবশ্যই প্রত্যাবর্তন যারা শ্রমিক বা নাগরিক তারা অথবা পাইপলাইনে যারা আছে তাদের উপর। এজেন্সি স্বাধীনভাবে ব্যবসা করেছে এবং খুব প্রফিটেবল ব্যবসা। তাদের যদি জেনুইন কোনো নিড থাকে আমরাও সংসদে বলবো। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে কয়েক দফা ভূকম্পনের পর শহরের পাঠানটুলি এলাকায় 6 তলা 2টি ভবন হেলে পড়েছে। খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার থেকে সিলেটে কয়েক দফা মৃদু ভূকম্পনের পর ঝুঁকিপূর্ণ 24টি মার্কেট ও ভবনকে আগামী 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। নগরবাসীর মধ্যেও এ নিয়ে আতঙ্ক দেখা দেয়। 2021-22 অর্থ বছরে জাতীয় সংসদের প্রাক্কলিত বাজেটের জন্য উন্নয়ন এবং অনুন্নয়ন খাতে 336 কোটি 14 লাখ টাকা অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। গত বছরের তুলনায় এটি 7.12% বেশি। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে 2020-21 অর্থ বছরের সংশোধিত বাজেট 313 কোটি 79 লাখ 68 হাজার টাকা অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2022-23 অর্থ বছরে 359 কোটি 67 লাখ টাকা ও 2023-24 অর্থ বছরে 384 কোটি 85 লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, চিফ হুইপ নুরি আলম চৌধুরী উপস্থিত ছিলেন। তদন্ত করে বিভিন্ন মামলায় গ্রেফতার আলেম ওলামাদের মধ্যে নিরপরাধীদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করিম। সংগঠনটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ইসরায়েলে যাওয়ার ব্যাপারে পাসপোর্টে যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল রাখারও দাবি জানান তিনি। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বানও জানান চরমোনাই পীর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রতিস্থাপন হতে যাওয়া মধ্য আফ্রিকান রিপাবলিকানগামী 125 জন কন্টিনজেন্ট সদস্যকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান শ্রেণীবাদ। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পরে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন বিমান বাহিনী প্রধান। বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও এয়ার অধিনায়ক সহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। হঠাৎ করে ফরিদপুরে শুরু হয়েছে পদ্মা নদীর ভাঙন। গত দুদিনে ঘণ্টায় নদীগর্ভে বিলীন হয়েছে 300 মিটার ফসলি জমি। হুমকির মুখে রয়েছে 2 ইউনিয়নের কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র সেতু শহর রক্ষা বাঁধ, বসত ভিটা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার সহ বহু স্থাপনা। নদী ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ও চিত্রে রিপোর্ট করছেন জাহিদুল আলম অভি। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ করে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে ভাঙনের ভয়াবহতায় বিলীন হয়ে যায় প্রায় 300 মিটার এলাকা, বিলীন কয়েকশো মিটার ফসলি জমিও। হঠাৎ করে ভাঙন দেখা দেয় আতঙ্কে নদী পাড়ের মানুষ। 6-7 বাড়ি ভেঙে নদীর কাছে এসে ফিরে বাড়ি করছে। এখন যদি আমরা বাড়ি ঘর ভেঙে এই জায়গাতে চলে যাই, আমাকে দাঁড়ানোর কোনো জায়গা নাই। সরকার যদি নেয় এইটা আমাকে যদি বাঁচায় তাইলে মনে কর বাঁচুন। প্রতি বছর ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রোধে নেই স্থায়ী উদ্যোগ। দায়সারা গোছের অস্থায়ী বাঁধে বিলীনের হাত থেকে ঠেকানো যায় না ফসলি জমি, ভিটে মাটি। এ নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। পদ্মা একেবারেই ব্রিজের সংলগ্ন, যদি আজকে রাত্রে এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো বা রাত্রে ব্রিজ থাকবে না।
এদিকে ইউনিয়ন দুটির হাজারো মানুষের সম্পদ রক্ষায় ভাঙনের হাত থেকে বাঁচাতে সরকারি সহযোগিতা চাইলেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা। জিও ব্যাকফিলে এবং নদীর যে একটি অংশ আছে সেখানে নব্যতা বৃদ্ধির জন্য নদী কেটে মানুষের যান মাল শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনের প্রতি জোর দৃষ্টি আকর্ষণ করছে। নদী ভাঙনের স্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদী ভাঙন রোধে দ্রুত কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। যত দ্রুত সম্ভব এই ভাঙন প্রতিরোধ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব এখানে বস্তা ফেলা, ব্রিজটা যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, তো ওই অংশটুকু কেটে দেওয়ার জন্য ডব্লিউডি এর চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি। গত কয়েক বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে ফরিদপুরের অন্তত 10টি গ্রাম, তাই নদী ভাঙন রোধে টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে 3 বছরের জন্য নিয়োগ পেলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইএসসিবির সাবেক এমডি কাজী ইহসানুল হক। পরপর 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছেন তিনি। বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে ইতিপূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ, কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন কাজী ইহসানুল হক। এছাড়াও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি। ব্যাংকিং খাতে সৎ ও দক্ষ ব্যাংকের হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে নীলফামারী জেলায় জন্মগ্রহণকারী এই গুণী ব্যাংকারের। নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রি, মজুদ এবং পরিবেশ দূষণকারী পলিথিন বিক্রির অপরাধে নেত্রকোনার আটপাড়ার মনসুরপুর বাজারে 5টি প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইন এবং পরিবেশ নিয়ন্ত্রণ আইনে জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মন। অভিযানে নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে আলম বিড়ি, জনি বিড়ি সহ বিপুল সংখ্যক বিড়ির প্যাকেট, পরিবেশ নষ্টকারী পলিথিন জব্দ করা হয় এবং পরে তা মনসুরপুর বাজার সংলগ্ন মাঠে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। প্রায় 1.5 বছর পর আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল। করোনার কারণে গত বছর মাত্র 1 রাউন্ড খেলা হওয়ার পরই বন্ধ হয়ে যায় এই আসরটি। সে সংস্করণ বাতিল করে বিশ্বকাপকে সামনে রেখে এবছর টি-20 ফরম্যাটে মাঠে গড়াচ্ছে নতুন আসর। প্রথম দিনই দলগুলো একে অন্যের মুখোমুখি হবে। খেলা হবে মিরপুর ও বিকেএসপিতে, জানাচ্ছেন পরকার মান। করোনা ভাইরাসের কারণে 14 মাস আগে স্থগিত হলেও করোনার প্রকোপের মধ্যেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল। করোনা মহামারীর কারণে সৃষ্ট স্থবিরতা কাটাতে এবার একদিনেই শেষ হবে 1 রাউন্ডের সব খেলা। পরপর 2 দিন 2 রাউন্ডের খেলা শেষে থাকবে 1 দিন করে বিশ্রাম। সতর্কতার অংশ হিসেবে সবাই থাকবেন নিবিড় পর্যবেক্ষণে। সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ টি-20 আছে, সেটার জন্য আমাদের এই লিগটা হচ্ছে। যদি কোনো প্লেয়ার বা কোনো যদি মনে হয় তাদের কোনো ধরনের সিমটমস আছে, তাহলে অবশ্যই আমরা সাথে সাথে তাকে টেস্ট করা হবে এবং আইসোলেট করা হবে টেস্টের আগের থেকেই। গত মৌসুমে গঠিত স্কোয়াড নিয়েই দলগুলো লড়বে এবার। নিষেধাজ্ঞার কারণে গত বছর ডিপিএলে ছিলেন না সাকিব আল হাসান, এবার মোহামেডানে যোগ দিয়েছেন তিনি। শুধু সাকিবই নন, জাতীয় দলের বাকি সব তারকাও খেলবেন ডিপিএলে। লিগের 12টি দলেই আছেন তারা ছড়িয়ে ছিটিয়ে। প্রায় বছর দেরিকে পরে আমরা আসলে মাঠে ফিরলাম সব ক্রিকেটার একসাথে। এটা অবশ্যই ভালো লাগার বিষয় এবং খুবই আনন্দের বিষয় এবং একটা বড় অপরচুনিটি বিফোর টি-20 ওয়ার্ল্ড কাপ নেওয়ার। এদিকে এবারের ডিপিএল এর টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। মিরপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে চেলসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করল ব্লুরা। কোচ টমাস টুখেল প্রথমবার এই শিরোপা জয়ের স্বাদ পেলেন। এসএম আশরাফের রিপোর্ট। ম্যাচ শেষের বাঁশি কারো কাছে মধুর, কারো কাছে তা বেদনা বিধুর।
কেউ কাঁদেন যুদ্ধ জয়ের আনন্দে, কারো বা চোখে অশ্রু ঝরে ব্যর্থতার গ্লানিতে। পোর্তোর এস্তাদিও দ্রাগো স্টেডিয়ামে অসংখ্য দর্শক দেখলেন কিভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দমিয়ে রেখে দ্বিতীয়বারের মতো ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটে নাম খোদাই করেছে চেলসি। জার্মান ফুটবলার কেই হাভার্টস চ্যাম্পিয়ন্স লিগে দলের জার্সিতে 1 গোল করে নাম লেখালেন ইতিহাসে। চেলসির সবচেয়ে দামি খেলোয়াড়, তার পেছনে 70 মিলিয়ন ইউরো খরচের প্রতিদান দিলেন 42 মিনিটে। প্রথমার্ধে ব্লুদের আক্রমণের ঝাঁজ বেশি ছিল সিটির থেকে, তবে ব্যবধান বাড়ানোর সুযোগগুলো কাজে লাগাতে পারেননি টিমো ওয়ার্নার। দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে পেপ গার্দিওলার দল। গোলের খোঁজে গ্যাব্রিয়েল জেসুস, ফার্নান্দিনহোর পর শেষ ম্যাচ খেলতে নামা সের্জিও আগুয়েরোকে নামিয়ে দেন গার্দিওলা। তবে এবার আর রূপকথা হয়নি। চেলসির রক্ষণ ভাগে পায়ের জঙ্গল তৈরি করে ফেলেন রুদিগাররা। সেই রক্ষণ ভাঙা সম্ভব হয়নি ম্যান সিটির পক্ষে। যে দলটি ডিসেম্বরে প্রিমিয়ার লিগের সেরা 5-ই ছিল না, জাদুর ছোঁয়ায় সে দলটিকে কিনা ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব বানিয়ে দিলেন টমাস টুখেল, যাকে গত মৌসুমে ব্যর্থতার দায়ে ছাঁটাই হতে হয়েছিল পিএসজি থেকে। এবার তিনি মাঠ ছাড়লেন মাথা উঁচু করে, শিরোপায় চুমু দিয়ে আকাশে নীল রঙের আভা ছড়িয়ে। এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। আরও 1 সপ্তাহ বাড়ল লকডাউনের বিধিনিষেধ। ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকবে 14 জুন পর্যন্ত। করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় সীমান্তের 7 জেলায় কঠোর লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি, সাংবিধানিক সংকটের আশঙ্কা সিএসির। নারী পাচার ও কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে বড় ভূমিকায় ইন্টারনেটের অপব্যবহার, নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসন কায়েমের অভিযোগ বিএনপি, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।